পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব ৪। আমার পিছু করা বন্ধ করো হেম। বনচাপার কথা শুনে লুকিয়ে পিছু করা হেমন্ত বেরিয়ে আসে। বনচাপার মুখোমুখি দাঁড়িয়ে বলে, দেখলে চাপা, তুমি আমার উপস্থিতি বুঝতে পারছো? এটার মানে কি জানো? কি? আর তুমি এভাবে আমাকে ডাকবে না? আমি বড় হই তোমার আপু বলবে আমাকে? আমি পারবো না। এখন শোনো আমি কি বলি। তোমার মনেও আমার জন্য কিছু আছে, তাই তো বুঝে গেলে আমি তোমার পিছু নিয়েছি। হতাশ হলো বনচাপা, সেভাবেই বলল হেমন্তকে। তুমি বুঝছো না কেন বলো তো? তুমি ছোট এখনো হেম, ভালোবাসা বোঝার মতো বয়স হয়নি। আমার যথেষ্ট বয়স হয়েছে ভালোবাসা বোঝার মতো। এটা মোহ তোমার না। আচ্ছা আমার কথা শোনো মন দিয়ে। আমি তো সর্বদা তৈরি থাকি তোমার কথা শুনতে। সিরিয়াস? হুম, বলো। তুমি এখন একটা বাচ্চা, সেটা তোমার কাছে। আমার কথা শেষ করতে দাও। আচ্ছা বলো। আমি নিজেও ছোট বলতে গেলে। ভাবো, মানুষ পাগল ভাববে আমাদের। বলবে নাক টিপলে দুধ বের হয়, সে আবার করছে প্রেম, তাও কিনা সিনিয়রের সাথে। আমি মানুষের কথা পাত্তা দেই না। কিন্তু আমি দেই। আমার পিছু করা বন্ধ করো। তুমি বিয়ে করলে বউ খাওয়াবে কি? পিছু করা বন্ধ করতে পারবো না। আমি তো এখনই বিয়ের কথা বলছি না। আমি নিজেও জানি আমি ছোট। বড় হয়ে নিজে দাঁড়াতে দাঁড়াতে তোমায় যদি হারিয়ে ফেলি, তখন গ্যারান্টিরও তো ব্যাপার আছে, তাই একবার প্রতিশ্রুতি নিয়ে নেই। রাগ উঠে গেল বনচাপার, সে হেমন্তকে বলল, তোমাকে বোঝানো আমার কাজ নয়, আমার থেকে দূরে থাকো। বলে হন হন করে হাঁটা দেয়। হেমন্ত বনচাপার পিছু হাঁটতে হাঁটতে জানায়, দূরে থাকা অসম্ভব। বনচাপা পৌষের ফ্রেন্ড, ওরা একই ক্লাসের সাথে প্রতিবেশীও। পৌষদের পাশের বাড়িটি বনচাপাদের, মাঝে শুধু একটা বিশাল বাদাম গাছ আছে। বনচাপা আজকে এসেছে বসন্ত আর হেমন্ত দুই ভাইয়ের জন্মদিনের দাওয়াত খেতে, যা ওদের বাড়ি থেকে পাশে একটু দূরে ফাঁকা জায়গায় করা হয়েছে। সেখান থেকে বাড়ি ফিরছিল বনচাপা, তখনই উপলব্ধি করে কেউ তার পিছু নিয়েছে। ফলো করা ব্যক্তিটিকে তাও বুঝতে বাকি থাকে না, এরকম কাজ শুধু একজনই করে। হেমন্ত মনে হয় হাজারবার বলে ফেলেছে সে বনচাপাকে ভালোবাসে, আর বনচাপা তাকে প্রত্যেকবার মানা করে দিয়েছে। বনচাপা এই ছেলেকে বোঝাতেই পারছে না এত ছোট বয়সে কিসের প্রেম ভালোবাসা, আগে বড় হোক তারপর। আর হেমন্ত বোঝাতে পারছে না একে। বনচাপা তার বড়, তার উপর মেয়ে। ইন্টারের পর বেশিরভাগ মেয়েকে বিয়ে দিয়ে দেয়, তাকেও যদি দিয়ে দেয়। বনচাপাকে হারানোর ভয়ে বয়সের গুল্লি মেরে সে বলে দিয়েছে কথাটা। আর একটাই কথা, বনচাপা তার সাথে প্রতিশ্রুতিতে আসুক। সকালবেলা, আজ শুক্রবার হওয়ায় সবাই দেরিতে উঠেছে, তাছাড়া কালকে দেরি করে ঘুমিয়েছে সকলে। কাকড়া দিয়ে চুলগুলো কোনো রকমে আটকে বেগুনি রঙা একটা থ্রি পিস পরে সবাই এসে বসেছে পৌষ। বড় কাকি মানে পার্বণের মা ফাল্গুন তাকে নাস্তা দিয়ে গেলে পৌষ জিজ্ঞেস করে, বড় আম্মু মা কোথায়? তোর মা তোর বাবাকে নিয়ে মার্কেট গেছে। খাবার চিবোতে চিবোতেই জানতে চাইলো হঠাৎ, ওর কেক তৈরি জিনিসপাতি নাকি কিনতে হবে তাই। এবাড়ির সবাই চাকরিজীবী, আর শুক্রবার ছুটির দিন হয় বাড়িতেই সবাই। পার্বণের বাবা বৈশাখ কর্পোরেট অফিসে জব করেন, আর মা ফাল্গুন পপুলারে চাকরি করে। পৌষের বাবা জ্যৈষ্ঠ একজন ডাক্তার। পৌষের মা বর্ষার নিজস্ব পেজ আছে, কেক মিষ্টি স্ন্যাক্স এসবে বিক্রি করেন, হোম ডেলিভারি সার্ভিসও আছে। হেমন্ত ও বসন্তের বাবা আষাঢ় একজন ব্যাংক কর্মকর্তা, আর তাদের মা মাগ একজন শিক্ষিকা। পৌষের বড় ভাই ভাদ্র আগে কিছু না করলেও বইয়ের দায়িত্ব ঘাড়ে পড়ায় একটা শোরুমে সেলসম্যানের কাজ নেয়। ভাদ্র এখনো ভার্সিটি স্টুডেন্ট হয়, এর থেকে ভালো কাজ পায়নি, তবে পরিবার থেকে সে সাপোর্ট পেয়েছে। বলেছে কোনো কাজই ছোট নয়। চোট্ট নিজেও একটা পার্লারে কাজ করে। জামাই বউ দুজনের এতে দিব্যি চলে যায়। পৌষ পার্বণও কিন্তু বসে থাকে না, মায়ের সব হোম ডেলিভারিগুলো পৌষিত দেয়, সাথে সহযোগী পার্বণ। খাওয়ার মাঝে পিস দিয়ে মাথায় কেউ গাঁটটা দিতেই উ করে ওঠে পৌষ। পৌষের মাথায় মেরে অতি গর্বের সহিত এসে তারই পাশে চেয়ার টেনে ধপ করে বসে পড়ে পার্বণ। খেকিয়ে উঠল পৌষ, ওমা গো, পার্বণের বাচ্চা, তোকে তো। বলেই নিজেই পার্বণের পিঠে একটা কিল বসিয়ে দিল পৌষ। ব্যথা না পেলেও নাটকীয় ভঙ্গিমায় পিঠে হাত ডলে পার্বণ, বলে, জল্লাদ রে আমার পিঠটা একদম শেষ করে দিল। মুখ মোচড় দিয়ে পৌষ বলে, বেশ করেছি, প্রেম করেছি। কি? কিছু না, তোর মাথা। ওদের এই ঝগড়ার মাঝে ফাল্গুন সেখানে আসে, বলে, এই তোরা আবার শুরু করলি? দেখো না এই খচ্চরটা আমার মাথায় মেরেছে। মা, ও আমার পিঠে মেরেছে। আমার মাথায় আগে মেরেছে বলেই তো। ফাল্গুন রেগে গিয়ে দুজনের উপরেই চিৎকার দিয়ে ওঠে, এই চুপ, দুটোতেই চুপচাপ খা। কথা শেষ করে চলে গেলেন ফাল্গুন। ফাল্গুন চলে যেতেই পৌষ ভদ্র মেয়ের মতো খাওয়া শুরু করে, কিন্তু পার্বণ শয়তানি হাসি হাসে। খেতে খেতেই
খাবার গলায় আটকে গেল পৌষের, হাত থেমে যায় তার, শরীর শিরশির করে ওঠে। কামিজের ফাঁক গলিয়ে নিজের খড়খড়ে পুরুষালী হাত নিয়ে রাখে পৌষের কোমরে। শুধু রাখেইনি, খামচে ধরেছে কোমর। তোতলাতে তোতলাতে পৌষ জিজ্ঞেস করে, কি করছিস? কি করছি জানতে চাস? বলে পৌষকে কিছু বলার সুযোগ না দিয়েই কোমরে আরেকটু জোরে চাপ দিয়ে ধরে, তারপর নিজের কাছে নিয়ে আসে। তাতেও শান্ত হয় না পার্বণ। হঠাৎ পৌষকে নিজের উরুতে নিয়ে বসায়। কোলে বসিয়ে পৌষকে পেছন থেকে সাপের মতো পেঁচিয়ে ধরে পার্বণ। ঘাড়ে থুতনি ঠেকিয়ে কানের নিচে একটা ছোট চুমু আঁকে। তারপর টমাটে পুরুষালী ঠোঁটটা নিয়ে শোয়ায় কানের লতিতে। ধীরে ধীরে একদম লো ভয়েসে বলে, আদর করছি। ঝটকা দিয়ে ওঠে পৌষের শরীর। দুহাতে কামিজের দুই পাশ মুঠো করে চেপে ধরে চোখ ধরা খিচিয়ে বন্ধ করে রাখে। পার্বণ এবার পিছনে পৌষের উন্মুক্ত পিঠের ওপরের জায়গাটায় ঝড় তোলে। নাক নিয়ে স্লাইড করে কিছুক্ষণ কিছুক্ষণ ঘষতে থাকে। আর পৌষকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এর বেশি কিছু করার আগে কলিং বেলটা বেজে উঠলে ছিটকে দুজন দুজনের থেকে দূরে সরে যায়। পৌষ তো মাথায় হাত দিয়ে কোনো রকমে খাবার গেলে দৌড়ে সেখান থেকে পালায়, কিন্তু পার্বণ একদম চিল। কোনো ভাবান্তর নেই তার মাঝে। উপরে ভাবান্তর না দেখা গেলেও ভেতর ভেতরে নিজেকে ধিক্কার জানাচ্ছে। সে করতে কি চেয়েছিল আর করছেটা কি? সে তো শুধু চিমটি কাটতে চেয়েছে বদলা নেওয়ার জন্য, কিন্তু ওই নরম ত্বকটা স্পর্শ করতেই সব গুলিয়ে ফেলে পার্বণ। পার্বণ একটা হিসাব মেলাতেই পারে না। পোষকে কাছে পেলেই সব ভুলে যায়। আশ্চর্য, সে তো ওকে সহ্য করতে পারে না, তবু ওর সান্নিধ্যে নেশা কাজ করে কেন? ভুলে যায় সব, আর করে বসে এক একটা ভুলভাল কারবার। হঠাৎই মনে পড়ে, ও তো গতকাল রাতের জন্য সরি বলতে চেয়েছিল। সরি বলতে এসে আরেকটা সরির কাজ করে বসলো। বিড়বিড় করে উঠল, ও শিট। এক পায়ে কান ধরে দাঁড়িয়ে আছে বসন্ত। সামনে আমের একটা চারা। মুখ চোখ চূড়ান্ত পর্যায়ে অসহায় করে উপরের দিকে তাকিয়ে আছে সে। বারান্দার রেলিং ধরে বসন্তের দিকে তাকিয়ে আছে আম্রপালি। বসন্ত বলে, জান, সত্যি বলছি, দাদাভাই যা বলেছে সব মিথ্যে ছিল। তবু বিপরীত পাশে হাওয়া ঠান্ডা হয় না। তখন জিভ দিয়ে নিজের ওষ্ঠ ভিজিয়ে বসন্ত বলে, দেখো বাবু, তোমার জন্য আমের চারা নিয়ে এসেছি। ওই, তোরে কতবার বলেছি আমাকে বাবু বলবি না? আমি কি তোর বাবু? আমি আমার বাপের বাবু? জিভ কাটে বসন্ত। ইসরে, ভুল হয়ে গেল। কথা গুছিয়ে পুনরায় বলল, জান প্লিজ একবার শোনো আমার কথা। আর চোখে একবার বসন্তের দিকে তাকিয়ে আম্রপালি বলে, ঠিক আছে, এক শর্তে মাফ করে দিব। চকচক করে ওঠে বসন্তের চোখ। জিজ্ঞেস করে, কি শর্ত? তুমি যদি আমার ঘরে এসে ক্ষমা চাইতে পারো তবে ক্ষমা করা হবে। অ্যাঁ? নয়, হ্যাঁ। কিন্তু তোমার জল্লাদ বাপ তো ঢুকতেই দিবে না। সেটা তোমার ব্যাপার, আমি জানি না। কথাটা বলে আম্রপালি চলে যায়, আর সাথে বসন্তকে একটা বাঁশ ধরিয়ে দিয়ে যায়। চোত্রের দরজার সামনে দাঁড়িয়ে পোষ ঢাকে, চোত্রাপা আসবো। বেডের উপর উপর হয়ে শুয়ে মোবাইল দেখছিল চৈত্র। পোষের ডাক শুনলেই চৈত্র বলে, তোর আবার অনুমতি লাগে নাকি? আয় ভেতরে আয়। ভেতরে গিয়ে চৈত্রের পাশের জায়গায় চিত হয়ে শুয়ে পড়ে পোষ। কি করছো তুমি? পৌষের কথার জবাবে ফোনটা অফ করে সাইডে রেখে উঠে বসে। কোলে কোলবালিশটা নিয়ে উত্তর দেয় চৈত্র, রিলস দেখছিলাম। ও ভাই কোথায়? আজ তো শুক্রবার। কোথায় আবার? বন্ধ দেখে বন্ধুদের সাথে বাইরে গেছে ঘুরতে। কাত হয়ে শোয় পোষ কোনোই বিছানায় থেকে হাতের তালুর উপর মাথা দিয়ে বলে, আপা, ভাইকে নিয়ে ঘুরতে যাচ্ছ না কেন কোথাও? তোর ভাই বুঝি ঘুরতে নিয়ে যাওয়ার লোক? আহা, রাজি করাও। মতলব কি তোর? তোমাদের সাথে ঘুরতে যাব, জানোই তো মা ছাড়তে চায় না। তাই বল। আচ্ছা দেখি। দেখি না, পাকা কথা দাও। আচ্ছা যা। খুশি হয়ে যায় পোষ। তারপর লাফাতে লাফাতে চলে যায়। ওর যাওয়ার দিকে তাকিয়ে হেসে ওঠে চৈত্র, পাগল একটা।